শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। উন্নয়ন দর্শনে অনন্য উচ্চতায় বাংলাদেশ। সরকারের উন্নয়ন দেখে বিএনপির গাত্রদাহ বললেন ওবায়দুল কাদের। ভারত তোষণের অভিযোগ ফখরুলের। 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে। ঋণের সুদ 14% বেশি নয়, 117 টাকা ছাড়াবে না ডলারের মূল্য, জানালো বাংলাদেশ ব্যাংক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদের সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 online। জাতির পিতাকে সপরিবারে হত্যার পর পেছন পানে বাংলাদেশের অন্যরকম যাত্রা। সেই কঠিন সময়ে স্বজন হারানোর বেদনা বুকে নিয়ে 1981 সালের 17 মে স্বদেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার অসামান্য নেতৃত্বে সুসংগঠিত হয় আওয়ামী লীগ, গড়ে ওঠে আন্দোলন, ফিরে আসে গণতন্ত্র। যে বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রায় আজ বিশ্বের বিস্ময়। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। 17 মে 1981 নির্বাসিত জীবনকে দূরে ঠেলে দেশের মাটিতে পা রাখেন বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনা। তার প্রত্যাবর্তনে জনতার সব পথ মেলে এক মোহনায়। বিমানবন্দরে লাখো মানুষের অভ্যর্থনা, শুধু নেই স্বজনেরা। 75-এর 15 আগস্ট দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে নির্মমভাবে নিহত হন জাতির পিতা। জার্মানি থাকায় শেখ হাসিনার সঙ্গে বেঁচে যান ছোট বোন শেখ রেহানাও। সামরিক শাসনের জাতাকলে নির্বাসিত গণতন্ত্র, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া আওয়ামী লীগকে ধ্বংসের পরিকল্পনা। তার অবর্তমানেই আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন শেখ হাসিনা। দুঃখী মানুষের একজন হয়ে দেশে ফিরলেন তিনি। সামরিক শাসনের অবসান ঘটিয়ে মুক্তি পেল গণতন্ত্র। 17 মে ছিল বাঙালি জাতির জন্য এক নবযাত্রা। নেতৃত্বে সকলের কাছে গ্রহণযোগ্য মানুষই হলো বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা। সেই কারণেই শেখ হাসিনার কাছে আওয়ামী লীগের ঝান্ডাটি দেওয়া হয় এবং এটি যে সেদিন কর্মীদের সিদ্ধান্তই যে সঠিক সিদ্ধান্ত ছিল সেটি কিন্তু প্রমাণ হয়েছে। রাষ্ট্র ক্ষমতা জনগণ শেখ হাসিনাকে দিয়েছেন। শেখ হাসিনা মানুষের কাছে ওয়াদাবদ্ধ, যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদা তিনি এক এক করে পূরণ করেছেন। ষড়যন্ত্রকারীদের অপতৎপরতায় আবারও বাংলাদেশে নেমে আসে চরম বিপর্যয়। বারবার শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা হয়। 2004 সালে ভয়াবহ গ্রেনেড হামলা থেকে বেঁচে যান তিনি। 2007 সালেও দেশে ফিরতে বাধা দেয় 1-11-এর তত্ত্বাবধায়ক সরকার। কারাবরণ শেষে 2008 সালে ফের ক্ষমতায় বঙ্গবন্ধু কন্যা। 5 মেয়াদে ক্ষমতায় থেকে অসাধারণ দক্ষতায় দেশ পরিচালনায় হয়েছেন মানবতার মা। পেয়েছেন মাদার তেরেসা, ইন্দিরা গান্ধী পুরস্কার সহ বহু সম্মাননা। উন্নয়ন দর্শনে বিশ্বজুড়ে বাংলাদেশকে আজ অনন্য উচ্চতায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধীরে ধীরে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্ব বিকশিত হয়েছে। আজকে তো বাংলাদেশ এক ভিন্ন জায়গায়। বঙ্গবন্ধু 73 সালে পরিকল্পনাটা দিলেন, সেই পরিকল্পনাতে 24% বিনিয়োগ কৃষির জন্য করেছিলেন। আজকের প্রধানমন্ত্রীও সবচেয়ে গুরুত্ব দেন কৃষিতে। বাংলাদেশের আরেক নাম যেমন বঙ্গবন্ধু, বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির দিশারি বঙ্গবন্ধু কন্যা। শেখ হাসিনার উন্নয়ন দর্শন গড়বে সমৃদ্ধশালী বাংলাদেশ, অভিমত বিশ্লেষকদের। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলেই গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এই দেশের মানুষ ভোট ও ভাতের অধিকার ফিরে পেয়েছে। সরকারের উন্নয়ন দেখে বিএনপির গাত্রদাহ হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির বিশেষ এই আয়োজন। রাজধানীর তেজগাঁও রহমতে আলম ইসলাম মিশন এতিমখানার শিশুদের মাঝে সুষম খাবার বিতরণ। বঙ্গবন্ধু কন্যার জীবন সংগ্রাম, দেশ ও জনগণের জন্য ভাবনা শিশুদের সামনে তুলে ধরেন কেন্দ্রীয় নেতারা। সবাই তাকে যেমন ভাবে রিসিভ করছিলেন, গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও তিনি যখন গিয়েছেন জড়িয়ে ধরে বলছেন, এই তো শেখের বেটি আসছে, আর কেউ দাবায় রাখতে পারবে না আমাদের। মূলত 17 মে বাংলাদেশের গণতন্ত্রের প্রত্যাবর্তনের দিন, 17 মে মুক্তিযোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নের দিন, 17 মে আধুনিক স্মার্ট বাংলাদেশ থেকে ধাবিত হবার দিন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন মানে মুক্তিযুদ্ধের মূল্যবোধের প্রত্যাবর্তন, যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর ঘাতকদের বিচার। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন, মুক্তিযুদ্ধের রণধ্বনি, জয় বাংলার স্বদেশ প্রত্যাবর্তন। শেখ হাসিনা ফিরে এসেছিলেন বলে বাংলাদেশে গণতন্ত্র শৃঙ্খল মুক্ত হয়েছে। সরকারের ধারাবাহিকতায় দেশ উন্নয়নের জনপদে রূপান্তরিত হয়েছে। সে কারণেই বিএনপি হিংসায় জ্বলে পুড়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সত্যকে যারা অস্বীকার করে তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। তারা ঈর্ষায় হিংসায় জ্বলে যাচ্ছে, তাদের পছন্দ হচ্ছে না। জনগণের ভাগ্য পরিবর্তন শেখ হাসিনাই করেছে। এর আগে যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের ভাগ্যের উন্নয়ন, পকেটের উন্নয়ন করেছে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুয়ের বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়ে বিএনপি মহাসচিব জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। তার বক্তব্য কি ফখরুল সাহেব শুনাননি? ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। দেশের জনগণ গণতান্ত্রিক অধিকার হারিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক আলোচনা সভায় তিনি বলেন, এখনও নেতাকর্মীদের গ্রেফতার, নির্যাতন চালানো হচ্ছে। সরকারের বিরুদ্ধে ভারত তোষণের অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আরও জানাচ্ছেন মোহাম্মদ কবির। জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদের আয়োজনে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবসের আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের সকল উন্নয়ন আলোচনায় অংশ নিয়ে মির্জা ফখরুল বলেন, ভারত ফারাক্কার পানি ন্যায্য হিসাব নিয়ে গড়িমসি করছে, এখন তিস্তার পানি নিয়েও তাই করছে বলেও অভিযোগ তার। আমাদের প্রতিবেশী, যার কাছে আমরা স্বাধীনতার তাদের ভূমিকার জন্য আমরা অবশ্যই আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা প্রকাশ করেছি সবসময়। তারপরে আমরা যে লক্ষ্য করেছি, তারা সবসময় বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে। এবং শুধু ফারাক্কা বাঁধ নয়, গঙ্গার পানি নয়, বাংলাদেশের 154টি অভিন্ন নদী, সেই নদীগুলোর পানি বন্টনের ক্ষেত্রে তারা সব সময়ই গড়িমসি করেছে। মানুষের গণতান্ত্রিক অধিকার নেই বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। মানুষকে তার অধিকার আদায়ের জন্য তার নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারকে হারিয়ে ফেলেছি। সেই গণতান্ত্রিক অধিকারকে ফিরে পাওয়ার জন্য আমরা সংগ্রাম করছি, লড়াই করছি। মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ফখরুল। আমাদের যে লক্ষ্য, বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার যে লক্ষ্য, সেই লক্ষ্যে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। অন্য কোনো শক্তি আসছে 2024-25 অর্থ বছরের জন্য মোট 2,65,000 কোটি টাকার এডিবি অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বরাদ্দ সহ মোট এডিবির আকার 2,78,288 কোটি 95 লাখ টাকা। নতুন এডিবিতে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত, এরপরই অগ্রাধিকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসির বৈঠক সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুমোদন পায় আসছে 2024-25 অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি।
বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম। জানান, নতুন অর্থবছরের জন্য 2,65,000 কোটি টাকার এডিপি চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে 1,65,000 কোটি টাকার যোগান দেবে সরকার, আর বাকি 1 লাখ কোটি টাকা আসবে বৈদেশিক ঋণ থেকে। এনএসিতে আমরা কি প্রস্তাব উত্থাপন করব তার সার্বিক আলোচনা করা হয় এবং সেখানে আমরা কিছু পরিবর্তন সাধন করি। আমাদের যে অরিজিনাল যেটা প্রোগ্রাম যেটা করেছি তার মধ্যে পরিবর্তন সেখানে করা হয়, করে আমরা একটা সুপারিশমালা তৈরি করি প্রস্তাব আকারে। নতুন এডিপিতে সবচেয়ে বেশি 70,687 কোটি 75 লাখ টাকা বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নে বরাদ্দ থাকছে 40,751 কোটি 86 লাখ টাকা। আলোচনা করেছিল আপনাদের। বরাদ্দের ক্ষেত্রে বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় রাখা হয়েছে। উন্নয়ন প্রকল্প উপজেলা ভিত্তিক না নিয়ে জেলা ভিত্তিক করা হবে বলে জানান পরিকল্পনা মন্ত্রী। গুরুত্ব পেয়েছে গ্রামীণ অবকাঠামো ও স্বাস্থ্য খাত। উপজেলা ভিত্তিক এগুলো করা ঠিক হবে না, কারণ এক উপজেলা এখানে একটা কলেজ হলো, ঠিক পাশে উপজেলা আরেকটা হয়ে গেল, তো এটা কোনো সমন্বয় থাকে না এবং একটা উপজেলা কিছুই পাচ্ছে না, একটা উপজেলা পাচ্ছে। তো সেই জন্য আমরা এটা প্রস্তাব করলাম যে উপজেলা ভিত্তিক কোনো আমরা না করে আমরা জেলা ভিত্তিক করে। বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও জানানো হয় ব্রিফিংয়ে। স্ট্রেনিং ছাঁকনি যেটা, সেটা কিন্তু শক্তিশালী। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ঋণের সুদ হার 14% বেশি নয় বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া ডলারের মূল্যমান 117 টাকার বেশি হবে না বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক শেষে এসব তথ্য দিলেন ব্যবসায়িক নেতারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। হঠাৎ বাংলাদেশ ব্যাংকে এফবিসিসিআই সহ 7 ব্যবসায়ী সংগঠনের নেতারা বৈঠক করেন গভর্নরের সঙ্গে। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন এফবিসিসিআই সভাপতি। জানান, মুদ্রা বিনিময় হার, সুদের হার, ব্যাংকিং খাত, ব্যবসা বাণিজ্য সহ সামগ্রিক বিষয়ে আলোচনা হয়েছে। ডিসেম্বরের পর ডলার সংকট সহ আর্থিক খাতে কোনো সমস্যা থাকবে না বলে গভর্নর ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন। ডলারের যেটা 117 টাকা রেট করেছে, আমরা বলেছি সেটা যেন 117 টাকায় থাকে। উনি আমাদেরকে বলেছে 117 টাকা +1 অথবা -1, এর বাইরে যাবে না। প্রত্যেক ব্যাংকে এলসি করার সময় একই রেটে করতে হবে। অর্থনৈতিক অঞ্চল ছাড়া বিনিয়োগ করা যাবে না এমন সিদ্ধান্ত স্থগিত চেয়েছেন বিজিএমই সভাপতি। ডলারের মূল্যবৃদ্ধি এবং সুদ হার বেড়ে যাওয়ায় শিল্প মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান ব্যবসায়ী নেতারা। একটি সার্কুলার আমরা পেয়েছি যে অর্থনৈতিক অঞ্চল এবং শিল্পাঞ্চল ছাড়া বিনিয়োগ করা যাবে না। এরই মধ্যে অনেকেই শত শত কোটি টাকা বিনিয়োগ করেছে। তাই এই বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করেছি যে সার্কুলারটি স্থগিত করার জন্য। এক্সচেঞ্জ রেটের সমস্যার কারণে যে সমস্ত লোন ক্রিয়েট হয়েছে, এগুলি আমরা বলেছি যে ইন্টারেস্ট ফ্রি করে লং টার্মে পরিশোধের ব্যবস্থা করে দেওয়া। সুদের হার 14% বেশি না করার দাবি কেন্দ্রীয় ব্যাংক ইতিবাচকভাবে দেখছেন বলে জানান ব্যবসায়ীরা। সুদের হার বাড়ানোর ব্যাপারটা আমরা ওনাকে বলেছি, উনি বলেছে এটা মার্কেটের উপর আমরা ছেড়ে দিয়েছি। উনি মনে করছেন যে 114 টাকার উপরে কোনো অবস্থাতে ব্যাংকের ইন্টারেস্ট যাওয়া উচিত না, সম্ভব না। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দুবাইয়ের সম্পদের পাহাড়, $19.5 কোটি ব্যয় 346 বাংলাদেশি কিনেছেন বাড়ি গাড়ি। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। আমার আমন্ত্রণ রাতের 21 সংবাদ। দেশজুড়ে আরও 48 ঘন্টার তাপদাহ সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানিয়েছে 15 তারিখ থেকে দেশে জুড়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ চলছে। এটি আরও 2 দিন অব্যাহত থাকতে পারে, তবে এবারে তাপপ্রবাহ দীর্ঘ হবে না বলেও আশ্বস্ত করেছে আবহাওয়া অফিস। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে 39 ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় 36.3 ডিগ্রি। আজ থেকে রাজশাহী বিভাগের অনেক জায়গায় ঝড় বৃষ্টি হওয়ার কথা রয়েছে। এটি ক্রমান্বয়ে সারা দেশে ছড়িয়ে পড়বে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বড় অঙ্কে বাড়ছে আবাসন খাতে বিদেশিদের বিনিয়োগ।
সেলিব্রিটি থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব এমনকি অপরাধীরাও সেখানে বাড়ি কিনছেন। তালিকায় আছেন বাংলাদেশিরাও। সম্প্রতি ইউ ট্যাক্স অবজারভেটরির প্রতিবেদনে বলা হয়, দুবাই শহরের আবাসন খাতের 43% এখন বিদেশিদের দখলে। অবৈধ অর্থ গোপন করতে অনেকে মিথ্যা তথ্য দিয়ে কিনছেন এসব সম্পদ। রিপোর্ট দুলি মল্লিকের। দুবাই এখন আর বহুজাতিক নয়, বিদেশিদের শহরে পরিণত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের অল্প ট্যাক্স, মুক্ত বাণিজ্য সহ বিনিয়োগ প্রত্যাশী নীতির কারণে যাদেরই বিনিয়োগের সক্ষমতা রয়েছে তারাই বাড়ি কিনতে পারবেন দুবাইয়ে। এর বাইরে আর কিছুই খোঁজে না আমিরাত কর্তৃপক্ষ। সম্প্রতি ইউ ট্যাক্স অবজারভেটরির প্রতিবেদনে উঠে আসে বিদেশি বিনিয়োগের নানা তথ্য। এতে বলা হয়, দুবাই শহরে আবাসন খাতে 40% এখন বিদেশিদের দখলে। 2022 সালে বিদেশি মালিকাধীন আবাসনের মূল্য দাঁড়িয়েছে $12,100 কোটি। এক বছরে 20% বেড়েছে বিদেশি বিনিয়োগ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রুশ ধনীদের আবাসন খাতে বিনিয়োগ বেড়েছে। রুশ ধনীরা মোট $630 কোটি প্রস্তুত ও অপ্রস্তুত সম্পদ কিনেছেন। তবে সম্পদের মূল্যের দিক থেকে এগিয়ে আছে ভারতীয়রা। 2022 সালে দুবাই শহরে ভারতীয়দের সম্পদের মূল্য $2,130 কোটি। রয়েছেন বাংলাদেশিরাও। প্রতিবেদনে বলা হয়, 2022 সালে 346 জন বাংলাদেশি মোট 590টি বাড়ি কিনেছে। তবে অপ্রস্তুত বাড়ি বা সম্পদের হিসাবে ওই বছর আবাসন কিনেছেন 532 বাংলাদেশি। তাদের কেনা সম্পদের মূল্য $37,74 লাখ। 30 লাখেরও বেশি মানুষের দুবাই শহরে এখন আমিরাতিদের সংখ্যা মাত্র 8%। দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবর সঙ্গে আরও থাকবে। জাবালিয়া শরণার্থী শিবিরে হামাসের তীব্র প্রতিরোধ, রাফায় আরও ইসরায়েলি সেনা সমাবেশ। সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। সমর্থ সেরাটা দিতে পারলে বিশ্বকাপে বাংলাদেশের এই দল অনেক দূরে যাবে বলে মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। ম্যাচ ধরে ধরে এগোনোর পরামর্শ তার। ফর্মে ফিরলে লিটনের সেরা ওপেনার হতে পারেন বলে বিশ্বাস তার। আকাশুজ্জামানের রিপোর্ট। টি-20 বিশ্বকাপ মারকাটারি ব্যাটিংয়ের আসর। প্রস্তুতির স্বার্থে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের সাথে সিরিজ খেলবে নাজমুল হোসেন শান্তর দল। দল ঘোষণা নিয়ে প্রতিবারের মতো এবারও বিতর্ক সঙ্গী হয়েছে। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকার করেও জায়গা হয়নি সাইফুদ্দিনের, জায়গা হয়নি মেহেদী হাসান মিরাজেরও। বিশ্বকাপের মতো বড় ইভেন্টে মূল্য দেওয়া হয় অভিজ্ঞতার। সে বিবেচনায় মিরাজই এগিয়েছিলেন বলে মত দিলেন খালেদ মাসুদ পাইলট। প্লেয়ারকে তো ইন করালে পারতো, আমার কাছে মনে হয় সেটা হচ্ছে মেহেদী মিরাজকে। বিকজ হচ্ছে যখন সে সব দলের সাথে খেলেছে, সব জায়গায় খেলেছে, তখন যে না সে ম্যাচিউর প্লেয়ার এবং সে এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং সাথে বলবো যে প্রুভেন প্লেয়ার। ইনজুরিতে বিশ্বকাপ খেলা নিয়ে এখনও শঙ্কায় তাসকিন। এমন একজনকে সহ অধিনায়ক করায় কিছুটা অবাক হয়েছেন পাইলট। তাসকিনের হিস্ট্রিতে তেমন কিন্তু ক্যাপ্টেন্সি নাই। যেমন গতবার বিপিএল এ ক্যাপ্টেন্সি একটা তার ছিল, ঢাকা টিমের সাথে সে ছিলেন, কিন্তু সেখানে ঢাকা টিমটা সবচেয়ে লাস্ট টিম হয়েছিলেন। রেকর্ড খুবই খারাপ। তার মানে আমরা ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনকে কিন্তু তৈরি করি নাই। বিশ্বকাপে তুলনামূলক কঠিন গ্রুপে বাংলাদেশ। প্রথম 2 ম্যাচ শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে 2 ম্যাচেই টাইগারদের পিছিয়ে রাখছেন না এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। সাউথ আফ্রিকা কিন্তু স্পিনের এগেইনস্টে কিন্তু দুর্বল। তো আবার সাথে ওই শ্রীলঙ্কা নো ডাউট রিসেন্টলি আবার ভালো খেলা শুরু করেছে, কিন্তু খুব উঁচু মানের দল না। আমি বলবো না যে শ্রীলঙ্কা ইন্ডিয়ার মতো দল, শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার মতো দল স্পিন পেস সব জায়গায় ভালো খেলে, তা না। তো এই দুটো টিমই আপনার কিন্তু গুরুত্বপূর্ণ। একটা ম্যাচ আপনি জিততে পারলে কিন্তু আপনি মোটামুটি সেকেন্ড রাউন্ড থ্রু, আমার কাছে মনে হয়। সাকিব শান্তদের সামনে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ ভালোভাবে আছে বলে মনে করেন সাবেক এই অধিনায়ক। আই হোপ যে বাংলাদেশ সব ম্যাচই। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। উন্নয়ন দর্শনে অনন্য উচ্চতায় বাংলাদেশ।
সরকারের উন্নয়ন দেখে বিএনপির গাত্রদাহ বললেন ওবায়দুল কাদের। ভারত তোষণের অভিযোগ ফখরুলের। 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি, সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে। ঋণের সুদ 14% বেশি নয়, 117 টাকা ছাড়াবে না ডলারের মূল্য, জানালো বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2004 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushe24line। একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন। ধন্যবাদ।